হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারট রিডার। তো আজকে একটা টপিক নিয়ে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি বড়, ট্যারট কার্ড বড়, নাকি অবশ্যই ঠাকুর বড়। সেটা নিয়ে একটু ডিসকাশন করতে চাই, একটা উদাহরণের দ্বারা ডিসকাশনটা করব। সেটা হলো, আমি নিজেই ট্যারট কার্ড রিডার, নিজেই প্রেডিকশন করি। কিন্তু প্রেডিকশনের না একটা ব্যাপার আছে, সেটা হলো সে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন হোক, কুণ্ডলি চেক করা হোক, বা ট্যারট রিডিং হোক, 3 মাস অন্তর অন্তর কিন্তু রিডিং চেঞ্জ হয়। যারা নর্মাল মানুষ তাদের হয়তো স্লাইটলি চেঞ্জ হয় বা নাও হতে পারে, কিন্তু কাদের রিডিং চেঞ্জ হয় আমি সেটা ডিটেলস একটু বলে দিচ্ছি। তো মহাভারতের একটা গল্প বলতে গিয়ে যেটা ডিটেলসে বোঝা যায়, মহাভারতে যখন যুদ্ধ স্টার্ট হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ স্টার্ট হচ্ছে, তখন ধৃতরাষ্ট্র, যিনি কৌরবদের বাবা ছিলেন ধৃতরাষ্ট্র, তিনি রাজ জ্যোতিষীকে ডাকেন যে যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা জানার জন্য। তখনকার দিনে রাজ জ্যোতিষী মানে কতটা তার নলেজ জ্ঞান ছিল। এখনকার দিনে আমরা কার্ড নিয়ে বসি, পেন্ডুলাম নিয়ে বসি, কত কিছু যন্ত্র আছে আমাদেরকে রিডিং করার জন্য। তখনকার দিনে এগুলো কিছুই ছিল না, আধুনিক যন্ত্র কিছুই ছিল না। তো তখনকার দিনে রাজ জ্যোতিষী মানে বিশাল হাই লেভেলের একজন মানুষ। তো তাকে ডাকা হয় যে যুদ্ধে কে জিতবে, কৌরবরা জিতবে না পাণ্ডবরা জিতবে। তো তিনি ছক-কষে দেখলেন, ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কৌরবরা জিতবে। কারণ কৌরবদের সাথে সবগুলো গ্রহ তাদের সাথে জড়িয়ে আছে, তাদের সাথে দাঁড়িয়ে আছে। তো এখানে একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে কৌরবরাই জিতবে। তো রাজজ্যোতিষী বলে দিলেন, তার প্রেডিকশন বলে দিলেন। সেই মত অনুযায়ী যুদ্ধ শুরু হলো, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার 15 দিনের মধ্যেই কৌরবদের অর্ধেক সেনা শেষ। কৌরবদের সেনাবাহিনী কিন্তু পাণ্ডবদের থেকে 3 গুণ বেশি বড় ছিল। কারণ পাণ্ডবদের শুধু 5 জন ভাই আর কিছু রাজ্য মিলে তাদেরটা করেছিল যুদ্ধ, কিন্তু কৌরবদের সাথে বিশাল অ্যামাউন্টের সৈন্য ছিল তাদের কাছে। তারপরেও 15 দিনের মধ্যে কৌরবদের অর্ধেক সেনা শেষ। তো এইটা দেখার পরে ধৃতরাষ্ট্রের সন্দেহ হলো যে প্রেডিকশন তো বেরিয়েছে একরকম, কিন্তু হচ্ছে তো আর এক রকম। ব্যাপারটা কি? আবার রাজজ্যোতিষীর ডাক পড়লো যে ওনাকে আবার ডেকে নিয়ে আসুন। আবার রাজজ্যোতিষী আসলো। রাজজ্যোতিষীকে বসিয়ে বলা হলো যে আপনি তো প্রেডিকশন দিয়েছিলেন কৌরবরা জিতবে, তো কিন্তু এখানে 15 দিনের মধ্যে অর্ধেক সেনা হওয়াকালীনও পাণ্ডবরা কৌরবদের 15 দিনের মধ্যে অর্ধেক সেনা শেষ করে দিয়েছে। এটা কিভাবে পসিবল? অর্ধেক সেনা নিয়ে লড়ছে ওরা, কিভাবে পসিবল এটা? তখন রাজজ্যোতিষী বলছে এটা তো সম্ভবই না, এটা তো পসিবলই না, আমার রিডিং তো ভুল হতেই পারে না। ক্লিয়ার কাট দেখাচ্ছিল যে সবগুলো গ্রহ, 9টা গ্রহই কৌরবদের সাথে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার কাট একদম জয়ী তারাই হবে, তো এটা কি করে ভুল হতে পারে? তখন ধৃতরাষ্ট্র বললেন আপনি আবার প্রেডিকশন করুন, আবার সেম জিনিস চেক করুন আমার সামনে, আবার দেখুন এখন কি দেখাচ্ছে সেটা দেখুন। যখন আবার প্রেডিকশন করলেন রাজজ্যোতিষী, উনি নিজেই হতবাক হয়ে গেছেন যে এটা কি করে পসিবল। তখন ধৃতরাষ্ট্র বলছে কি হয়েছে বলুন আমাকে। বলছে যে সব গ্রহগুলো, 9টা গ্রহ কৌরবদের সাথে দাঁড়িয়েছিল যুদ্ধের আগে, তারা সবাই ট্রান্সফার হয়ে পাণ্ডবদের সাথে দাঁড়িয়ে আছে। তখন ধৃতরাষ্ট্র বলছে এটা কিভাবে সম্ভব? 15 দিনের মধ্যে সব 9টা প্ল্যানেটই কৌরবদের, পাণ্ডবদের কাছে চলে গেল, এটা কিভাবে পসিবল? তখন রাজজ্যোতিষী আরও ডিটেলসে প্রেডিকশন করলেন যে এটা কিভাবে পসিবল। এটা উনিও থতমত খেয়ে গেছে যে উনার লাইফের ফার্স্ট প্রেডিকশন এরকম বেরোচ্ছে যে 15 দিনের মধ্যে 9টা গ্রহই কারো চেঞ্জ হয়ে যেতে পারে। এটা ফার্স্ট প্রেডিকশন এরকম উনি দেখছেন নিজের লাইফে। তো উনি আরও ডিটেলসে ঢুকে জিনিসটাকে চেক করার চেষ্টা করলেন যে এটা কিভাবে পসিবল হলো, এটা তো কোনোদিন হয়ই না, সম্ভবই না, 15 দিনে সব গ্রহ ট্রান্সফার হয়ে গেছে। তো উনি যখন আরও ডিটেলসে প্রেডিকশন করা শুরু করলেন, তখন উনি পুরো ডিটেলসে দেখলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে এমন একজন দাঁড়িয়ে আছে যে সব গ্রহগুলোকে টেনে কৌরবদের থেকে পাণ্ডবদের আন্ডারে করে দিয়েছে। সে যুদ্ধে দাঁড়িয়ে আছে মানে তার আন্ডারে সব গ্রহ আছে, সে চাইলে পরে সব গ্রহ তাদের আন্ডারে করে নিতে পারে। এমন একজন দাঁড়িয়ে আছে যে সব গ্রহের মালিক, তার সব গ্রহ তার আন্ডারে চলে, তার কথায় উঠে বসে। তো
তো এরকম একজন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে আছে, যে সব গ্রহকে আরামসে নাড়াচাড়া করতে পারে, মানে ইধার থেকে ইধার করতে পারে, কারণ তার আন্ডারে সব কিছু আছে। তো উনি জিজ্ঞাসা করলেন এমন কে আছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে আছেন, যে সব গ্রহ তার নিজের হাতে ট্রান্সফার করে দিয়েছেন, কে আছেন এমন? তখন ধৃতরাষ্ট্র বুঝলেন যে ওখানে কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ সব গ্রহের মালিক। তো উনি যদি চায় কারো পরাজয়কে জয়ে পরিণত করে দিতে পারে, উনি যদি চায় সব গ্রহকে তার পায়ের তলা নিয়ে আসতে পারে, উনি যদি চায় যে কারো 9টা গ্রহই খারাপ, কিন্তু উনি যদি চায় 9টা গ্রহই তোমার সাথে দাঁড়িয়ে থাকবে, উনি এটা করতে পারে। তো এখান থেকে আমাদের বোঝার একটাই জিনিস আছে যে প্রেডিকশন, চলো ঠিক আছে, কোনো একটা জায়গায় গিয়ে প্রেডিকশন আমরা করি, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন হোক, ট্যারোট প্রেডিকশন হোক, করি, কিছুটা আমরা জানতে পারি অবশ্যই, কিন্তু ভবিষ্যৎ, ফিউচার একদম জানা পসিবল না কারোর পক্ষে। আমরা শুধু জাস্ট একটা নলেজ দিতে পারি যে এটা হতে পারে, চান্সেস বলি। প্রেডিকশনে কোনো সময় কিন্তু কেউ 100% গ্যারেন্টি দেয় না যে এটা আমি বলে দিয়েছি তার মানে এটা 100% হবে, এটা 100% গ্যারেন্টি কেউ দেয় না, না অ্যাস্ট্রোলজি দেয়, না কোনো অ্যাস্ট্রোলজার দিবে, না কোনো ট্যারোটিরার দিবে। আমরা শুধু চান্সেসই বলি যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হওয়ার চান্সেস আছে, আমরা এটা বলি, কিন্তু গ্যারেন্টি কিন্তু কেউ দেয় না। আর নর্মাল মানুষের প্রেডিকশন 3 মাস অন্তর অন্তর হালকা চেঞ্জ হতে পারে, 3 মাস অন্তর হালকা চেঞ্জ হতে পারে প্রেডিকশন। কিন্তু একজন সাধনা করা মানুষ, একজন ভক্ত মানুষ, একজন নাম জপ করা মানুষ না চাইলে 15 দিনে তার প্রেডিকশন চেঞ্জ করে দিতে পারে। সে যদি চায় যে আমার সব কিছু খারাপ হচ্ছে, আমি ভালো করবই, আমি নাম জপ দিয়ে ভালো করব, তো তার ক্ষমতা আছে নাম জপ দিয়ে তার সব গ্রহ প্ল্যানেট ঠিক করে দেওয়ার তার ক্ষমতা আছে। সুতরাং এখান থেকে এখানে এটা বোঝা যাচ্ছে যে গ্রহের দশা এগুলো কিচ্ছু ব্যাপার না। 9টা গ্রহ যে আমাদের আছে, সব থেকে মেন হচ্ছে বৃহস্পতি, গুরু। যদি গুরু সাথ দিয়ে দেয়, 8টা গ্রহ তোমার আন্ডারে চলে আসবে, কেউ আটকাতে পারবে না। আর গুরুই যদি মেন সাথ না দেয়, সব গ্রহ তোমার আন্ডারে থাকাকালীনও তুমি কোনোদিন সাকসেস পাবা না লাইফে, কোনোভাবেই সাকসেস হবে না। কিন্তু শুধু একমাত্র একটা গ্রহ গুরুই যদি সাথ দিয়ে দেয়, বাদ বাকি সব গ্রহ তোমার খারাপ থাকুক, কোনো যায় আসে না, সে লাইফে সাকসেস পাবেই পাবে। তো এই নাম জপের দ্বারা না 3 মাস কেন 15 দিনে নিজের প্রেডিকশন চেঞ্জ করে দেওয়া যায়, যেটা মহাভারতে হয়েছিল। 15 দিনে তাদের প্রেডিকশন চেঞ্জ করে দিয়েছিল কৃষ্ণ। তো উনার আন্ডারে গেলে, উনার কাছে স্যারেন্ডার করে দিলে, তারপর আর প্রেডিকশন করে দেখার, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার, স্টোন পড়ার কিচ্ছু দরকার নেই। তার পায়ে যখন একবার সমর্পণ করে দিয়েছো, তাহলে আর ডাউট রাখবে না। একবার স্যারেন্ডার করে দেওয়ার পর ডাউট আসে না সেখানে, কারণ যেখানে ডাউট আসে সেখানে, হিন্দিতে একটা কথা আছে, যাহা পে ডর আতা হ্যায়, ডাউট আতা হ্যায়, ওহি পে ডর আতা হ্যায়। তোমার ডাউট যদি হয়, তোমার সেখান থেকে ভয় শুরু হয়ে যাবে। কারণ আমার এটা ডাউট লাগছে মানে আমার ওখানে মনে খুঁতখুতি শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। তো কোনোদিন ডাউট করবা না, ঠাকুরের উপর তো একদমই না। প্রেডিকশন, স্টোন এগুলোর উপর তাও ডাউট করা যায়, ঠাকুরের উপর তো একদমই না। তুমি তার কাছে স্যারেন্ডার করেছো মানে তোমার আর এগুলোর দিকে খেয়াল করে লাভ নেই যে তোমার কোন গ্রহ খারাপ আছে, তোমার রাহু খারাপ আছে, কেতু খারাপ আছে, শনি খারাপ আছে, কিচ্ছু দেখার লাভ নেই। উনি সব সামলে নেবে, রাহু কেতু শনি যা খারাপ আছে সেগুলো উনি সামলে নেবে। তোমার প্রেডিকশন করে প্ল্যানেট দেখার কোনো দরকার নেই, শুধু স্যারেন্ডারটা করতে হয়। কিন্তু স্যারেন্ডার করার পরে যদি আবার মনের ডাউট রেখে দাও, তাহলে কিন্তু সেই স্যারেন্ডারও কোনো কাজ দেবে না। কারণ এটা কিন্তু ঠাকুরের নিয়ম, আমরা স্যারেন্ডার করে দিচ্ছি একটা জিনিস, তারপরে যদি আমাদের মনে ডাউট থাকে, তাহলে কিন্তু সেই স্যারেন্ডারটা তিনি গ্রহণ করে না। অনেকে আমাকে বলছে, স্যারেন্ডারে নিয়ে একটা ভিডিও করিয়েছিলাম, তারপর আমাকে অনেকে বলছে আমরা তো স্যারেন্ডার করেছি দিদি, তারপরেও কাজ দিচ্ছে না। তো এটার অ্যান্সার আমি এখন দিয়ে দিচ্ছি। আমরা কোনো জিনিস কাউকে গিফট করলাম, কিন্তু সে যদি গিফটটা না নেয়, তাহলে গিফটটা কোথায় যাবে? আমার কাছে আবার রিটার্ন আসবে। তো সেম ব্যাপার, আমরা স্যারেন্ডার করছি, কিন্তু যদি 100% না করি, তাহলে উনি কিন্তু সেই স্যারেন্ডারটা গ্রহণ করেন না।
উনি ততক্ষণ গ্রহণ করবেন না যতক্ষণ তুমি 100% না দেবা তাকে। 70-80% আমি স্যারেন্ডার করছি আর মনে খুঁতখুতি রেখে দিচ্ছি, ভয় রেখে দিচ্ছি, ডাউট রেখে দিচ্ছি, উনি সেটা গ্রহণ করবেন না। কিন্তু তুমি সেটা তো বুঝতেও পারবেন না। তুমি ভাববে যে আমি তো স্যারেন্ডার করে রাখছি, তবু ঠাকুর কেন কথা শুনছে না। কথা শুনছে না মানে তোমার স্যারেন্ডারটা 100% হয়নি, এর জন্য কথা শুনছে না। উনি তো সেটা অ্যাকসেপ্টই করে নাই। তুমি যে স্যারেন্ডারটা করেছো, কি জিনিসটা দিয়েছো, সেটা তো অ্যাকসেপ্টই হয়নি। তাহলে তোমার কাছে আবার রিটার্ন চলে আসছে। তো তুমি বুঝবা কি করে তোমার স্যারেন্ডারটা অ্যাকসেপ্ট হলো কি হলো না? এটা বোঝার একমাত্র উপায়, স্যারেন্ডার করার পরে যদি লাইফ চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে যায়, তাহলে বুঝবা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সে তোমার লাইফ চালানো সে নিজে হাতে স্টার্ট করে দিয়েছে। আর যদি স্যারেন্ডার করার পরেও দেখবা যে লাইফ চেঞ্জ হচ্ছে না কোনোভাবেই, তাহলে বুঝবা তোমার স্যারেন্ডার 100% ছিল না বলে সে অ্যাকসেপ্টই করেনি, সে রিটার্ন করে দিয়েছে। এগুলা মানে বোঝার ব্যাপার আছে জিনিসগুলো। মানে তোমরা নিজেরাই বুঝতে পারবা জিনিসগুলো করে 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 করে। আমিও তো জিনিসগুলো করে করে ধাক্কা খেয়ে খেয়ে বুঝতে পারছি। যখন দেখবো যে কিছু চেঞ্জ হচ্ছে না ঠাকুর দেখে, তার মানে সে স্যারেন্ডারটা নেয়নি, আমার নাম জপটা ঠিক হয়নি, ওই জন্য আমার লাইফটা চেঞ্জ হচ্ছে না। যখন দেখবা আমার লাইফ চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, তখন বুঝবা সে আমার সাথে কানেকশনে চলে আসছে, সে আমার স্যারেন্ডার নিয়ে নিয়েছে, সে আমার লাইফের, বলে না একটা লাইফের ঝুলি, সে আমার লাইফের ঝুলি হাতে নিয়ে নিয়েছে। তখন আর কিছু ভয় লাগবে না মনে, তখন আর কিছু স্টোন পড়ারও দরকার পড়বে না, অ্যাস্ট্রোলজির কাছে যাওয়ারও দরকার পড়বে না। তখন ফ্রি মাইন্ডে মানুষ কর্ম করতে পারে যে আমার মালিক আছে, আমাকে ধরে রেখেছে, আমি এবার ফ্রি মাইন্ডে কাজ করতে পারি। যতক্ষণ না 100% হবে ততক্ষণ কিন্তু নেবে না। ততক্ষণ এটা তোমরা কেউ বলবা না যে আমরা করে দিয়েছি কিন্তু পাচ্ছি না রেজাল্ট। রেজাল্ট পাচ্ছ না মানে খুদ তোমাদের মধ্যেই আছে, তোমরা ঠিকঠাক করতে পারো নি, এর জন্য রেজাল্ট পাচ্ছ না। তার কোনো দোষ থাকে না, দোষ সবসময় মানুষের থাকে। তারা কমপ্লিট দিতে পারে না ঠাকুরকে বলেই তাদের এরকম অবস্থা হয়। তুমি কমপ্লিট তোমার তরফ থেকে দাও, তারপর রিটার্নে তুমি কমপ্লিট জিনিস পাবা। তুমি আটখাচারা জিনিস পাবা, তোমাকেও আটখাচারা জিনিসই রিটার্ন দিবে। কারণ ঠাকুরের একটা নিয়ম আছে, কর্মের মতনই, কর্ম যেরকম যেটা দেবো সেটা ডবল রিটার্ন দেয়, ঠাকুরেরও সেম একটা জিনিস আছে, যেটা আমি দেবো সেটা ডবল রিটার্ন দেবে। আমি যদি 100% স্যারেন্ডার দিই, সে আমাকে 200% এসে হেল্প করবেই, হেল্প করতে বাধ্য সে। তো এই জিনিসগুলো বোঝে না মানুষ। মানুষ শুধু নিজেরটা দেখে যে আমি এটা করে দিয়েছি তবুও কাজ হচ্ছে না। মানুষ শুধু নিজের থিঙ্কিং দেখে, ঠাকুরের থিঙ্কিং আলাদা হয়। ঠাকুর তো বুঝতে পারছে তোমার মনের ব্যাপার, তুমি যে 100% স্যারেন্ডার করোনি, ঠাকুর বুঝতে পারছে জিনিসগুলো, এই জন্য সে কাজ দিচ্ছে না, এই জন্য সত্যি তোমার লাইফ হাতে নিচ্ছে না। তো যখন দেখবা কোনো জায়গায় যায় তোমরা বাধা পাচ্ছ, নাম জপ করছো, স্যারেন্ডার করছো, তারপরেও কাজ দিচ্ছে না, তার মানে খুদ তোমাদের মধ্যেই আছে। তোমাদেরকে আরও কাজ করতে হবে নিজের মধ্যে, নিজের মধ্যে আরও চেঞ্জেস আনতে হবে, নিজের উপর আরও ওয়ার্ক করতে হবে। যেদিনকার দেখবা যে 100% কমপ্লিট হয়ে গেছে, সেদিনকার তোমার লাইফ স্টার্টিং শুরু, মানে চেঞ্জেস হওয়া স্টার্টিং হয়ে যাবে। নিজেই বুঝতে পারবা যে স্টার্ট হয়ে গেছে, তখন বুঝে যাবা যে আমার 100% হয়ে গেছে কাজ। এইভাবেই জিনিসগুলো বোঝা যায়, না হলে বোঝা যায় না। না হলে অন্য কাউকেই কোশ্চেন করতে হয়, কেন পাচ্ছি না, অ্যাস্ট্রোলজার কাছে দৌড়াতে হয়, ট্যারো রিডারের কাছে দৌড়াতে হয়, কেন পাচ্ছি না, আমরা নাম জপ করছি তবু কেন পাচ্ছি না। পাচ্ছ না কারণটাই এটা। তো এর থেকে বোঝা যাচ্ছে অ্যাস্ট্রোলজি ট্যারো রিডার বড় নাকি ঠাকুর বড়, কে বড়। তাহলে আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।